কমার্সের শিক্ষার্থীরা রেওয়া মিল করতে বসলে মাথাটা গরম হয়। কেন হয়? কারণ রেওয়া মিল মিলাইতে পারি না, অমিল থেকে যায়, তাই না? তো আমরা আজকে হাতে কলমে একটা রেওয়া মিল প্র্যাকটিস করব। একটা ম্যাথ থেকে রেওয়া মিল কিভাবে ঘর রাখতে হবে এবং কিভাবে তুমি এন্ট্রিগুলো ধরে ধরে তুমি সেখানে বসাবা, কিভাবে বসাইতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, তার সবটাই শিখিয়ে দিব। তো তুমি যদি রেওয়া মিল নিয়ে প্রবলেম ফেস করো তাহলে এই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। আশা করি রেওয়া মিল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। একটা মেতেই তোমাদেরকে আসলে পুরো পদ্ধতিটা আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। তো এখন তোমরা হচ্ছে এই ম্যাথটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছিল, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 24-এ আসছিল এই ম্যাথটা, এবং এই ম্যাথটা আমরা সলভ করব, করার মাধ্যমে রেওয়া মিলটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নেব, ঠিক আছে? আসো দেখো, এখানে হচ্ছে তুমি হচ্ছে দেখতে পাচ্ছ নুহাস অ্যান্ড ব্রাদার্স 2022 সালের 31 ডিসেম্বর তারিখের লেনদেনগুলো কি উদ্ধৃতগুলো নিম্নরূপ। এখানে কিছু উদ্ধৃত এখানে আমাদেরকে দিয়েছে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান, কিন্তু এটা কি, এটা হচ্ছে আমরা হচ্ছে কি ওই যে হচ্ছে খতিয়ান, সেই খতিয়ানের যে একটা হচ্ছে নমুনা, সেই নমুনা কিন্তু এখানে দেওয়া। এখন তুমি দেখো যে আসলে সেই জায়গা থেকে এটাকে হচ্ছে আমাদেরকে কি করতে বলছে। দেখো প্রথম বলছে হচ্ছে নুহাস অ্যান্ড ব্রাদার্সের অদৃশ্য যে সম্পদ, অদৃশ্যটা হচ্ছে নির্ণয় করতে বলছে। খ নাম্বারও বলছে আমাকে রেওয়া মিল প্রস্তুত করার জন্য। গ নাম্বারও বলছে আমাকে মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এই দুইটা কি করার জন্য একটু পার্থক্য নির্ণয় করা, বা এই দুইটার কি মোট পরিমাণ নির্ণয় করার জন্য। পার্থক্য বলছে না, মোট পরিমাণ নির্ণয় করার জন্য বলছে যে কোনটা মুনাফা জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয় ব্যয়। এবং এই তিনটা জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ আসলে রেওয়া মিল থেকে প্রশ্ন আসলে এইভাবেই আসবে। রেওয়া মিল থেকে প্রশ্ন আসলে কি আসবে? এইভাবে আসবে। একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্ন একটাতে বলবে তোমার রেওয়া মিল নির্ণয় করো, প্রস্তুত করো, এবং আর দুইটা প্রশ্ন দেখা যাবে যে অন্যান্য অধ্যায় থেকে, যেমন দেখো এটা মূলধন মুনাফা জাতীয় লেনদেন, এটা তো তোমার কি হিসাব বিজ্ঞানের আগের যে অধ্যায়গুলো আছে, হ্যাঁ, সেই অধ্যায়গুলো থেকে আসছে। হ্যাঁ, এখন তুমি দেখো যে এই যে অদৃশ্যমান সম্পদ, হ্যাঁ, অদৃশ্য সম্পদ, তো এটা তো তোমার হিসাব বিজ্ঞানের যে টোটাল কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে কিন্তু তোমাকে বলতে হবে। এখন তোমার এই অধ্যায় থেকে আসছে কোনটা? এই অধ্যায় থেকে আসছে এই রেওয়া মিল। বুঝতে পারতেছো? এখন এই রেওয়া মিল দেখো আমরা প্রস্তুত করি, এবং এটা প্রস্তুত করার জন্য তোমাকে প্রথমে রেওয়া মিলের জন্য ঘর প্রস্তুত করতে হবে। তাহলে বক্স অঙ্কন করার জন্য তুমি প্রথমে এভাবে হচ্ছে একটা বক্স তুমি টেনে দাও, একটা বড় করে তুমি একটা এভাবে দাও, বক্স দিয়ে দিলা, ঠিক আছে? একটা বক্স তুমি অঙ্কন করলা, করার পরে এখন তুমি এটার জন্য কি করবা? নামের জন্য একটা ঘর দিবা, তাই না? উপরে নামের ঘর দিলা, নামের ঘর দিছো, দেওয়ার পরে এখন তুমি কি করো? একটা তারিখের ঘর দাও, বা তারিখ না, এটা হচ্ছে ক্রমিক নম্বর। আর এই পাশে তুমি দিব হচ্ছে ক্রেডিট টাকা, আর এই পাশে দিব হচ্ছে ডেবিট টাকা, ঠিক আছে? এখন তুমি কি করবা? এই জায়গার মধ্যে একটা খতিয়ান পৃষ্ঠা লিখবা, রাইট? তুমি এখানে দাও একটা হচ্ছে ক্রমিক নম্বর, এই পাশে দিব হচ্ছে বিবরণ, কি করবা? বিবরণ। এখানে তুমি দাও খতিয়ান পৃষ্ঠা, কি দিবা? খতিয়ান পৃষ্ঠা। আর এই পাশে দাও হচ্ছে ডেবিট টাকা, আর এখানে কি দিবা? ক্রেডিট টাকা। দিছো? দিছি। এখন উপরে নাম লিখতে হবে না? এটার নাম কি? নুহাস অ্যান্ড, এই যে নুহাস অ্যান্ড ব্রাদার্স, নুহাস অ্যান্ড ব্রাদার্স, ঠিক আছে? এখন নুহাস অ্যান্ড ব্রাদার্স তুমি এখানে লিখো নুহাস, নুহাস অ্যান্ড ধরো ব্রাদার্স তুমি দিছো, ঠিক আছে? এটাকে কি লিখতেছো? রেওয়া মিল। কি করতেছো? রেওয়া মিল। এখন এটা কত সাল? 31 ডিসেম্বর 2022 সাল। তুমি এখানে দাও 31 ডিসেম্বর 2022-এর বছর 22 এর জন্য, এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে? তো রেওয়া মিলে হেডলাইনটা এভাবে দিবা। এখানে মনে হয় সম্ভবত স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ জায়গাটা খুবই ছোট। আমরা হচ্ছে একটু অঙ্কটা কিন্তু খুবই বড়, হ্যাঁ, এখানে সব আঁটাইতে হবে, এই জন্য। এখন দেখো এটা হচ্ছে আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করবো। এটা যখন তোমরা পরীক্ষার খাতায় করবা, কি করবা জানো? প্রথমে এভাবে দিয়ে দিবা, এভাবে দাগগুলো টেনে দিবা। দাগগুলো টেনে দিলে কি হবে? কোনটা কোন অ্যামাউন্ট, কোনটা কার অ্যামাউন্ট, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়, না হলে তোমরা কিন্তু ভুলে যাও, ঠিক আছে? এখন দেখো প্রথমে হচ্ছে প্রদেয় বিল 50,000 টাকা। প্রদেয় বিল কি? পাওনাদার, ক্রেডিট 50,000 তুমি লিখে দাও, লিখছ। এটাকে আমরা কি বলবো? প্রদেয় বিল বলবো। কি বলবো? প্রদেয় বিল বলবো, ঠিক আছে? ওকে, ফাইন। এরপর আসো প্রদেয় বিল গেছে, এরপর ভাড়া। ভাড়া হচ্ছে 2,300 টাকা। ভাড়া কি? ব্যয়, ডেবিট। 2,300 টাকা বসাও এখানে, 2,300 টাকা হলো। এটা কি? এটাকে আমরা কি বলবো? ভাড়া বলবো। কি বলবো? ভাড়া। ওকে, ফাইন। এরপর আসো রফতানি শুল্ক। শুল্ক বললেই ব্যয়, ডেবিট 3,700। আসো এখানে বসাও, 3,700 বসাও। এরপর তুমি আসো, আবারও আসো, এখানে আসো মজুরি। মজুরি কি? ব্যয়, ডেবিট 6,500। এটা তুমি 6,500 এখানে বসাও, 6,500 টাকা বসাইছ, বসাইছো। এটার নাম কি দিব? মজুরি বলবো। এটাকে নাম কি দিব? মজুরি। মজুরি বললাম, ঠিক আছে? ফাইন। এখন আসো যে মজুরি পর্যন্ত গেল বিক্রয়। ভাইয়া বিক্রয় করলে কি হবে? ক্রেডিট কত? 74,000। 74,000, এই 74,000 এই পাশে বসাইতে হবে ভাইয়া, 74,000, ঠিক আছে? এরপর আসো 74,000 গেল। তো এখন দেখো বিক্রয়ের পরে কি? ক্রয়। তাহলে ক্রয় করলে কি হয়? ব্যয় হয়, ডেবিট হবে 60,000 টাকা। কত? ডেবিট হবে হচ্ছে 60,000 টাকা। কত হবে ভাইয়া?
ডেবিট হচ্ছে 6,500 টাকা, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রয়। ও প্রথমে আছে বিক্রয়, তাই না? প্রথমে আছে বিক্রয়, এটা আমরা লিখি নেই। এরপর আছে ক্রয়, ক্রয়টাও আমরা লিখে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন, ক্রয় পর্যন্ত গেলে এরপর দেখো মূলধন। মূলধন সবসময় কি হবে? ক্রেডিট হবে 1,50,000 টাকা। ওই 1,50,000 টাকা এই পাশে আমরা কি করে দিলাম? ক্রেডিট লিখে দিলাম, ঠিক আছে? এখানে দিব হচ্ছে মূলধন, কি দিব? মূলধন। আমি বুঝাইতে পারলাম? ফাইন, এটা গেল। এরপরে তুমি এখানে আসো যে বিনিয়োগের সুদ, বিনিয়োগ ভাইয়া কি ডেবিট, কিন্তু বিনিয়োগ সুদ কি হবে? ক্রেডিট। 6,000 টাকা ক্রেডিটে বসবে, 6,000। কত? 6,000 টাকা এখানে কি হবে? ক্রেডিটে বসবে। এটা হচ্ছে কি বিনিয়োগে, এইখানে তো বিনিয়োগে সুদ। আমি বুঝতে পারতেছো? শেষ। এখন আসো বিনিয়োগের সুদ তুমি বসাইছো, প্রাপ্য বিল, প্রাপ্য শব্দ লেখা থাকলেই ডেবিট, প্রাপ্য শব্দ লেখা থাকলে কি ডেবিট। এখন তুমি এখানে 30,000 টাকা তুমি এই যে ডেবিট করে বসাই দাও, প্রাপ্য বিল 30,000 টাকা এখানে হবে 30,000, তাই না? এই 30,000 ছিল না, 30,000 ছিল। এখন দেখো 15% ব্যাংক ঋণ, এই 15% নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ব্যাংক ঋণ বলছে, ব্যাংক ঋণ কি হবে? ক্রেডিট হবে। 2 লাখ টাকা ক্রেডিটে বসাই দাও, এই 2 লাখ টাকা কি করো? ক্রেডিটে বসাও। এখানে তুমি কি দিবা? ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হবে, ঠিক আছে? ফাইন। এখন তুমি আসো, ব্যাংক ঋণ তুমি তো দিছো, এখন সুনাম। ভাইয়া সুনাম হচ্ছে সম্পদ, সুনাম কি? সম্পদ। এই সম্পদ কি হবে? ডেবিট হবে। 1,90,000, 1,90,000, ওই 1,90,000 তুমি ডেবিট দিকে বসাই দিলা। কেমন? এটা কি? এটা হচ্ছে সুনাম। বুঝাইতে পারলাম? হ্যাঁ। এখন আসো, সুনাম তুমি লিখছো নগদ তহবিল। নগদ তহবিল কি? ডেবিট 32,500, 32,500 কি হবে? এটা ডেবিট হবে। কি হবে? নগদ তহবিল। বুঝা গেল? ফাইন। এরপর আসো, নগদ তহবিল তুমি লিখছো না? 12% বিনিয়োগ, বিনিয়োগের 12% কয় পার্সেন্ট দেখার দরকার নাই, তুমি আসো বিনিয়োগ। যেহেতু বিনিয়োগ বলছে, ডেবিট হবে 50,000। কোথায়? 50,000 হচ্ছে ডেবিট, এই 50,000 টাকা বসাইছে, ঠিক আছে? ফাইন, এটাকে আমরা কি বলবো? বিনিয়োগ, বিনিয়োগ, ঠিক আছে? এখন আসো, এই যে ট্রেডমার্ক, ভাইয়া অদৃশ্য সম্পদ। ট্রেডমার্ক কি? অদৃশ্য সম্পদ। এটা হচ্ছে 1,05,000, সেটা কি হবে? যেহেতু সম্পদ, ওই 1,05,000 ভাইয়া ডেবিট হবে। কি হবে? ডেবিট হবে। দেখতে পাচ্ছ? ওকে ভাই, তার মানে আমরা এখানকার যতগুলো এন্ট্রি আছে সবগুলো কিন্তু আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করে ফেলেছি। যেটা ডেবিট হবে সেটা ডেবিট দিকে বসাই দাও, যেটা ক্রেডিট হবে সেটা ক্রেডিট দিকে বসাই দাও। এই হচ্ছে ম্যাথ। এখন দেখো এখানে সব ঠিক আছে কিনা আমাদেরকে কিন্তু একটু দেখতে হয়। তার মানে তুমি দেখবা এই যে প্রদেয় বিল ভাইয়া প্রথমে হচ্ছে ক্রেডিট, ওইটা 50,000 টাকা, ঠিক আছে, বসাইছি। ভাড়া ডেবিট 2,300, রপ্তানি শুল্ক 3,700, মজুরি 6,500, এগুলো ঠিক আছে কিনা দেখি। 1,300 হচ্ছে ডেবিট, তাই না? মজুরি হচ্ছে ডেবিট। এরপর হচ্ছে তোমার কি 74,000, এটা কি? এ দেখো 74,000, এটা হচ্ছে বিক্রয়, এটা ক্রেডিট দিকে বসাইছি। ক্রয় হচ্ছে 60,000 টাকা, মূলধন হচ্ছে আবার ক্রেডিট 1,50,000 টাকা, 60-50, এই দেখো 60,000, 1,50,000 বসাইছে। এরপর হচ্ছে প্রথম বিনিয়োগের সুদ ভাই ক্রেডিট হয় 6,000, বসাইছে 6,000 কিন্তু বসাইছে, এই যে। এরপর দেখো আবার আসো এই পাশে তুমি আসবা হচ্ছে প্রাপ্য বিল ভাইয়া ডেবিট হবে 30,000 টাকা। এই 30,000 টাকা এখানে বসাইছে কিনা দেখো তো, বসাইছে 30,000 টাকা। এরপর দেখো ব্যাংক ঋণ ভাইয়া কি হবে? 2 লাখ টাকা ক্রেডিট হবে। দেখো এখানে 2 লক্ষ টাকা ক্রেডিট দিকে বসাইছে না? বসাইছে। এরপর আসো সুনাম ভাইয়া ডেবিট হবে 1,90,000 টাকা, বসাইছে কিনা দেখো তো, 1,90,000 টাকা বসাইছে। এরপরে দেখো নগদ তহবিল ভাইয়া ডেবিট হবে 32,500 টাকা। এখন তুমি এখানে দেখো 32,500 টাকা ডেবিট দিকে বসাইছে। এরপরে আসো, এখানে 12% বিনিয়োগ ভাইয়া 50,000 টাকা, এটা ডেবিট হবে। এই দিকে দেখো ডেবিট দিকে বসাইছে 50,000, রাইট? এই যে 50,000। এখন আসো ট্রেডমার্ক ভাইয়া 1,05,000 টাকা ডেবিট হবে। দেখো 1,05,000 টাকা আমি ডেবিট দিকে বসাইছি, 1,05,000, ঠিক আছে? ডেবিট দিকে বসাইছি, হ্যাঁ? এগুলো হচ্ছে শূন্য। ওকে ফাইন, তাহলে আমরা কি করলাম? আমাদের যে মিলানোর কাজটা সেটাও আমরা করে ফেললাম। আর একদিকে এন্ট্রিগুলো বসাইছি, আবার মিলাইছিও। এখন আসো এগুলোকে ভাইয়া আমি আস্তে করে যোগ করব। কি করবো? জের টেনে দিব আর কি, হ্যাঁ? জের টেনে দিব। এদিকে হচ্ছে আরেকটা হবে। এখন এখানে জায়গা নাই, তোমরা হচ্ছে যে এটা একটু যেহেতু বড় অঙ্ক এবং বোর্ডে লিখলে জায়গা হচ্ছে না, তোমরা খাতার মধ্যে লিখবো, সুন্দর করে জায়গা হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে কি করা? আমার কাজ হচ্ছে তোমাদের জন্য এটাকে একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখানো যে আসলে মানে তুমি যেগুলো করতেছো সে সব ঠিক আছে কিনা, হ্যাঁ? আসো, প্রথম বিষয় হচ্ছে যেখানে তুমি যোগ করবো। প্রথমে 2,300 টাকা, 2,300 টাকা যোগ করো, 3,700 টাকা যোগ করো, 3,700 টাকা যোগ 6,500 টাকা, 6,500 টাকা, 60,000 টাকা, 60,000 টাকা যোগ 30,000 টাকা, 30,000 টাকা যোগ, এরপর 1,90,000 টাকা, 1,90,000 যোগ, এরপর আসো 32,500, 32,500 যোগ, এরপর আসো 50,000, 50,000 দিলা যোগ, এরপর আসো 1,05,000, 1,05,000, ঠিক আছে, দিলা। এর কত আসলো? 4,80,000। তুমি এখানে বসাও 4,80,000। একেবারে বসাই দিবা না, এখানে তো আমার মুছার সুযোগ আছে, তোমার তো মুছার সুযোগ থাকবে না। তুমি এক পাশে কর্নারে করে লিখবা আগে, ঠিক আছে? আবার আসো ক্যালকুলেটর দিয়ে, তুমি সব মুছে দিলে। ওই পাশে আসো 50,000, 50,000 লিখলো যোগ, এবার 74,000 লিখো, 74,000 লিখছো যোগ, এরপর 1,50,000 টাকা লিখো, 1,50,000 টাকা লিখলাম যোগ, এরপর তুমি 6,000 টাকা লিখো, 6,000 টাকা লিখছো যোগ, এরপর তুমি হচ্ছে 6,000 টাকা লিখছো না, এরপর হচ্ছে 2 লাখ টাকা,
এখন তুমি 2 লাখ টাকা লিখো, লিখছো, যোগ দাও, এই 4,80,000 টাকা, ঠিক আছে, এই যে 4,80,000 টাকা। বুঝাইতে পারলাম? তার মানে তুমি এটাকে জেড টেনে দাও, এদিকে করে, এখানে তো জায়গা নিচ্ছে না, জেড দিলা এভাবে আস্তে করে, এখানে তুমি জেড টেনে দিবা, ঠিক আছে। তার মানে 4,80,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখা যাচ্ছে কিনা একটু দেখি, হ্যাঁ, ইয়াস, দেখতে পাচ্ছ। তার মানে এই যে এই অঙ্কের জন্য তুমি এখানে কি করো, এবার 1 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, 6 দাও, 7 দাও, 8 দাও, 9 দাও, 10 দাও, 11 দাও, 12 দাও, 13 দাও, অর্থাৎ এখানে তুমি এক আধারে কি করবে, এভাবে সিরিয়াল টেনে দিবা। এই হচ্ছে আমাদের রেওয়া মিল। এবং এই রেওয়া মিল অমিল হওয়ার মানে হচ্ছে যে মানে আমরা যে অমিল করে ফেলি, হ্যাঁ, আমরা বুঝি না আসলে রেওয়া মিলটা কিভাবে করতে হবে। দেখো কত সুন্দর করে রেওয়া মিলটা আমরা করে ফেললাম। অর্থাৎ এখানকার যে আসলে প্রশ্নটা আছে, এখান থেকে জাস্ট আমরা রেওয়া মিলটা করে দেখলাম। এবং এখানের যে প্রশ্নগুলো আছে, ধরো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন যদি তোমাদেরকে একটু বলে দেয়, দেখো অদৃশ্য সম্পদের কথা বলছে। আসো আমরা একটু অদৃশ্য সম্পদ কোনটা কোনটা একটু দেখি। মূলধন, ক্রয় বিক্রয়, মজুরি, রপ্তানি সব দৃশ্যমান। এই ভাষা, এই যে সুনাম, সুনাম কি? সুনাম হচ্ছে একটা অদৃশ্য সম্পদ। সুনাম কি? সুনাম হচ্ছে একটা অদৃশ্য সম্পদ। তারপর আর কি আছে দেখো, এই যে ট্রেডমার্ক, ট্রেডমার্ক কি দেখা যায়? দেখা যায় না, একটা অদৃশ্য সম্পদ। তার মানে এই দুইটা 1,90,000, 1,05,000, এই দুটাকে যোগ করলে যত হবে, মানে হচ্ছে এখানে 2 লাখ, 2 লাখ হচ্ছে যে 2 লাখ এর 90 95, 2,95,000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তারিখ বিবরণ টাকা টাকা লিখে করে বসাই দিবা, ঠিক আছে। এখন আসো এই যে এটার মধ্যে তুমি দেখবা যে মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় নির্ণয় করার জন্য, আসো আমরা তোমাদেরকে নির্ণয় করে দেখাই দিই। যেখানে তুমি দেখবা প্রথমে মুনাফা জাতীয় আয় কোনটা, মুনাফা জাতীয় আয় বলছে আয়, দেখো এই যে একটা হচ্ছে বিক্রয়, একটা কি বিক্রয়, আর আছে কিনা দেখো সবগুলো হচ্ছে ব্যয়। এরপর দেখো এই যে বিনিয়োগের সুদ, বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগের সুদ কি হয়, আমি বিনিয়োগ করলাম, টাকা আসলো। এরপর আর আছে কিনা দেখো, তো আর কোনোটাই নাই। এই দুইটাই হচ্ছে আমার জন্য কি, এই একটা এবং এই একটা, এগুলো কিন্তু মুনাফা জাতীয় আয়। এরপর দেখো মুনাফা জাতীয় ব্যয় কোনটা, দেখো এটা তো দায়, আর এই কালারে দেখে, হ্যাঁ, এই যে দেখো এই একটা কি মুনাফা জাতীয় ব্যয়। রপ্তানির শুল্ক মুনাফা জাতীয় ব্যয়, মজুরি মুনাফা জাতীয় ব্যয়, ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব, বিনিয়োগের সত্ত্ব বললাম, প্রাপ্য বিল সম্পদ, ব্যাংক ঋণ, দায়, সুনাম সম্পদ, এই যে নগদ তহবিল, এবার হচ্ছে বিনিয়োগ, আর কিছুই নেই। তার মানে এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এইগুলোই হচ্ছে তোমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয়। সুন্দর করে তারিখ বিবরণ টাকা টাকা দাও, দিয়ে মুনাফা জাতীয় ব্যয় লিখো। আর ওই যে দুটা বললাম, একটা এবং একটা, এগুলো কিন্তু তোমার কি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। এবং এই যে দুইটা, একটা হচ্ছে সুনাম আর একটা হচ্ছে তোমার ট্রেডমার্ক, এগুলো কিন্তু তোমার জন্য কি অদৃশ্য সম্পদ। তার মানে তোমাকে কিভাবে রেওয়া মিল নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে তোমাকে শেখানো আমার উদ্দেশ্য ছিল। এবং আশা করি তোমাকে এই রেওয়া মিল কিভাবে করতে হবে একটা ম্যাথের মাধ্যমে আমি বুঝাই দিতে পারলাম। এরপর তুমি দেখবা হচ্ছে এভাবে তুমি 2-1টা ম্যাথ প্র্যাকটিস করলে রেওয়া মিল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম তোমাদের থাকবে না।